ঐক্যমত্য কমিশনের ৭০ অনুচ্ছেদ দ্বিকক্ষ সংসদ ও প্রধান বিচারপতি নিয়ে সংলাপ, জুলাই জাতীয় সনদের আশা আলী রেজার। নির্বাচিত সরকার থাকলে যে কোনো পরিস্থিতিতে কাজ করা সহজ হয়, মন্তব্য আমির খসরু। পরমত সহিষ্ণুতা দাবি। জুলাই গণহত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনাল চালু, ৩ বিচারককে সংবর্ধনা, আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের আশাবাদ। ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা, বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ। ইরান ইসরায়েল যুদ্ধে আপাতত বাণিজ্যের প্রভাব পড়বে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। বাড়ছে না তেলের দাম, সতর্ক সরকার। ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্রে পুড়ছে ইসরায়েল, ভবন, তেল শোধনাগার বিধ্বস্ত, তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং গল টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ, নিয়ন্ত্রিত বোলিং ফিল্ডিং ইনিংস বড় না করার আক্ষেপ। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। চলতি বছরের জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার শুরুতে এই আশাবাদ জানান তিনি। আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। কমিশনের সব প্রস্তাবে একমত না হলেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আজ যোগ দেয়নি জামায়াত ইসলামী। তবে বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। তারা সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষ সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিষয়ে মতামত তুলে ধরছেন। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিদিনই আমরা কিছু কিছু বিষয়ে অগ্রগতি এবং এক ধরনের সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তাহলে কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া সহজতর হবে। আমাদের লক্ষ্য, যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে একটি সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ১.৫ ঘণ্টার এই বৈঠকে দুই দেশের সম্পর্ক নিয়ে আগামী নির্বাচিত সরকার কি কি কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়। আমির খসরু জানান, জাতীয় স্বার্থে যেসব জায়গায় ঐক্যের প্রয়োজন সেসব বিষয়ে বিএনপি জোর দিচ্ছে। রাজনৈতিক সহনশীলতা, সংস্কৃতি, পরমত সহিষ্ণুতা না থাকলে শত সংস্কারেও কাজ হবে না। রমজানের আগে নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে বলেও জানান তিনি। নির্বাচিত সরকারের পক্ষে তো যে কোনো সময়, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করে, যে কোনো সিচুয়েশন যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হবে। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর নির্বাচনী আলোচনা দেশ জুড়ে।
বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করেছে। জামায়াতে ইসলামী আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচনের। রাজশাহীর 6টি সংসদীয় আসনের 5টিতে তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কাজী শাহেদের প্রতিবেদন। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর এখন নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে আলোচনায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন। একটা অবস্থা আছে, দেশ খুব খারাপ পরিস্থিতি। এই অবস্থাতে অবশ্যই ভোটের দরকার, গণতান্ত্রিক সরকার অবশ্যই দরকার। এই রাষ্ট্রের যদি গতি ফিরিয়ে আনার প্রয়োজন মনে করে কিংবা রাষ্ট্রে যদি গতি ফিরিয়ে আনতে চায়, তাহলে অবশ্যই অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, তার ফলে রাষ্ট্রের গতি ফিরে আসবে। যদি কালকে নির্বাচন হয় সেটা সব থেকে বেটার হয় এবং সাধারণ জনগণের মধ্যেও এই একই পারসেপশন। ঠিক আছে, দেশের জনগণ অতিরিক্ত কিছু চায় না। একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে দেশটা যদি আসে, তাহলে সকলের ভিতরে একটা স্বস্তি আসবে। রাজশাহীতে আগে থেকেই দলের প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত। অন্তর্বর্তী সরকার ও বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত, যা চাঙ্গা করেছে বিএনপির স্থানীয় রাজনীতি। অচিরেই নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে আমাদের কোনো অসুবিধা নাই, বরং এই সময়টা সুন্দর সময় দেশের পরিস্থিতি পরিবেশের জন্য। এনসিপি বলছে আপাতত প্রার্থী ধরে নয়, জনসম্পৃক্ততা বাড়াতে কাজ চলছে। শীঘ্রই ভোটের মাঠেও শক্তি সামর্থ্য দৃশ্যমান হবে দলটির। এনসিপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় আছে, যেখানে আমরা কতগুলো শর্ত মনে করি যে অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। একই সাথে যেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই স্বৈরাচার তৈরি হলো, ফ্যাসিবাদ কায়েম হলো, সেই ব্যবস্থাকে বাংলাদেশের থেকে চিরতরে বিতরণ করা। রাজশাহীর সবগুলো আসনেই আধিপত্য বিএনপির। এবার তাতে ভাগ বসাতে চায় এক সময়ের জোটসঙ্গী জামাত। তবে নবীন দল হিসেবে এনসিপির চমক থাকছে কি, সেই প্রশ্ন সাধারণ ভোটারদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জুলাই আগস্ট গণহত্যার বিচারে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টে বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। আর চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট মামলাগুলো 2 ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কার্য পরিচালনা করা হবে। এদিকে গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দ্রুত সময়ে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে মঙ্গলবার থেকে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর আনুষ্ঠানিক কার্যক্রম। ট্রাইব্যুনাল 2-এ সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি জানান, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকেই আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করা হবে বলেছেন ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে বাংলাদেশের একটি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় ফ্রন্ট পেজে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে 24 জুনের মধ্যে
হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তাদের অবর্তমানে বিচার কার্য শুরু হবে বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে তলব করেছে দুদক। সংস্থাটির উপসহকারী পরিচালক আব্দুল আল মামুন রাজুক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তাদেরকে আগামী 22 ও 23 জুন তলব করে। টিউলিপ সিদ্দিকের প্রভাবে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা প্রদানের ক্ষেত্রে তৎকালীন রাজুকের চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সদস্য ভুইয়া রফিউদ্দিন, কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, পরিচালক নুরুল ইসলাম সহ সংশ্লিষ্ট 9 জন দায়িত্ব পালন করে। তাদেরকে খুঁজে বের করে কী ধরনের অনিয়ম হয়েছে তা দেখতে চায় দুদকের তদন্তকারী কর্মকর্তা। একই ঘটনায় টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করা হয়েছে। দর্শক, ঐক্যমত সংলাপের বিরতিতে ব্রিফ করছেন নেতারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাস্তবতার নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে, দ্বিধা আছে, সংশয় আছে। খাওয়ার বিরতির পরে এটা নিয়ে আলোচনা হবে। আপনাদেরকে ধন্যবাদ। স্থায়ী কমিটির বিষয়টা কতগুলো সংখ্যায় বা কতগুলো কমিটিতে বিরোধী দল থেকে নিতে হবে? না, সেটা যেটা আলোচনা হয়েছে। ধন্যবাদ। না, 4টা তো এখন যেটা প্রস্তাব হয়েছে, না, 4টা কমিটি বিরোধী দল থেকে আসবে, সেটা মোটামুটি বাধ্যতামূলক। বাকিটা হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ 50% বিরোধী দল থেকে তারা সংসদীয় আসনে, তারা সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন। এটা নির্ভর করবে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে ভাসানী জনশক্তি পার্টি, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আমি পার্টির চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম বাবলু, আমি এখানে বক্তব্য রেখেছি। আজকে প্রথম বিষয় ছিল, আপনারা শুনেছেন, অর্থ বিল, 70 অনুচ্ছেদের অর্থ বিল এবং অনাস্থা বিল নিয়ে যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, তার সঙ্গে আরো 2টি বিষয়, কিছুক্ষণ আগেই আরো 2টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। সেই বিষয় দুটি হলো নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। এই 2টি বিষয় যোগ করা হয়েছে। মোটামুটি সবাই ঐক্যমত পোষণ করেছে 4টি ছাড়া। আর যে কোনো বিলে নির্বাচিত সংসদ সদস্যরা দলের বাইরেও ভোট দিতে পারবেন, কিন্তু এই 4টে বিষয়ে দলের পক্ষে ভোট দিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছে। আগে ছিল 2টা বিষয়, আজকে আর 2টা বিষয়, সেটা ঐক্যমত হয়েছে। সবাই একমত পোষণ করেছেন যে না, সংবিধান সংশোধনের ব্যাপার এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা দলের পক্ষে ভোট দিতে হবে। এই বিষয়টা আজকে ঐক্যমত্য হয়েছে। দর্শক, ঐক্যমত্য কমিশনের সংলাপের বিরতিতে বক্তব্য রাখছিলেন নেতারা। আমরা এখন সরাসরি ছিলাম সেখানে। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা, বাড়ছে ডেঙ্গু সংক্রমণও। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে ডিএসসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন 1 জন। মঙ্গলবার হাসপাতালটিতে ভর্তি ছিল 15 জন করোনা রোগী। চলতি বছর মে মাস থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 34 জন। ভারত, সিঙ্গাপুর, হংকং সহ দক্ষিণ এশিয়ার কোভিড-19 বৃদ্ধির প্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানান ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ। একই সঙ্গে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জ্বর, গায়ে ব্যথা, ডায়রিয়া বা বমি হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এটা কিন্তু 2022 পরে অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছিল এবং আমরা কিন্তু জানুয়ারি থেকে টিল 6 মে 2025 উই ডিডন্ট গেট এনি সিঙ্গেল পেশেন্ট, কিন্তু ফার্স্ট কেস আমাদের এখানে ডিটেক্ট হয়েছে 6 মে 2025। এরপরে কিন্তু আফটার 15 days উই গট অ্যানাদার পেশেন্ট ইন 21 মে। তো মে মাসে এই শেষে লাস্ট 10 days উই গট টোটাল 6 পেশেন্ট। আর জানুয়ারি থেকে জুনের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা অলরেডি 35 পেশেন্ট পেয়েছি। সো দি নাম্বার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। চট্টগ্রামে আবারও করোনার মৃত্যু ঘটেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, স্বাস্থ্য বিভাগ এ বিষয় নিয়ে কি বলছে? জেসিকা, যেমনটি বলছিলেন, মে মাসের শুরু থেকেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেই সাথে বেশি চোখ রাঙাচ্ছে চট্টগ্রামে, কারণ গতকালকে করোনা আক্রান্ত রোগী একজন মারা গেছেন। তার বয়স ছিল 75 বছর বয়সী বৃদ্ধা। উনি মিরসরাইয়ের বাসিন্দা ছিলেন। তো চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের রোগী। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে কোভিড টেস্ট শুরু হয়েছে। এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই পর্যন্ত 7 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং 5 জন করোনা আক্রান্ত। তবে 2 জনের এখনো রিপোর্ট আসেনি, তাদেরকে পরিচর্যা চালানো হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এইখানের যে ব্যবস্থা আমরা আইসিইউ কোভিড রোগীদের জন্য 5টি আইসিইউ বেড রাখা হয়েছে। সেই সাথে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা পড়ে সবচেয়ে বেশি, সেই আমরা দেখেছি। সেই ভেন্টিলেটর রাখা হয়েছে 4টি। 2020 সালে করোনা আক্রমণ শুরু হয় তখন আমরা একটি ভয়ঙ্কর চিত্র আমরা দেখেছি পুরো দেশ জুড়ে। সেই চিত্র এখন আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে এমনটি ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও আজকে গতকালকে যারা কোভিড টেস্ট করিয়েছে টোটাল 9 জন। এই 9 জনের একজনও পজিটিভ আসেনি, সবগুলোই নেগেটিভ আসে। সেই ক্ষেত্রে বলা যায় যে রক্ষা পাওয়া যাবে। তবে সবসময় চিকিৎসকের পরামর্শ চলাফেরা করতে হবে, পরামর্শ অনুযায়ী থাকতে হবে। তবে এখন একটি ভাইরাল ফিভার যেটা দেখা যাচ্ছে, সেই সাথে বিভিন্ন সংক্রমণ আরো বৃদ্ধি পেয়েছে। সেই কারণে মানুষ বেশিরভাগ আতঙ্কিত হচ্ছে। তবে করোনার যে ভয়াবহ রূপ আমরা দেখেছি, সেই ভয়াবহ রূপ যেন আবার 25-এ পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সতর্কতাটাই বেশি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে এখন চট্টগ্রামে কোভিড এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জেনারেল হাসপাতালে, সেখানে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে যে আইসিইউ গুলো ছিল সেগুলো পরিচর্যা করা হচ্ছে এবং কোভিড এর জন্য স্পেশাল ইউনিট করা হয়েছে। এখানে কোভিড রোগীদের জন্য এখানে পরিচর্যার সুব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালও কোভিড রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ফৌজদারহাট হাসপাতালেও এখানে ব্যবস্থা রাখা হয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। পায়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে করোনা সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল। হঠাৎ করে করোনার প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আখাউড়া স্থলবন্দরে সতর্কতা গ্রহণ করা হয়। বন্দরে ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক, যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করছে। ভারত থেকে আসা যাত্রীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা ও করোনার উপসর্গ যাচাই করে ইমিগ্রেশনের অনুমতি দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সহকারী নাজমুল হাসান জানান, উপসর্গ থাকলে যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এখন পর্যন্ত কারোর মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো যাত্রীর থেকে আমরা কোনো ভেরিয়েন্ট অথবা কোনো সমস্যা শনাক্ত করা যায়নি। যদি শনাক্ত করা হয় অথবা এরকম কোনো যাত্রীর সমস্যা থাকে আমরা
পার্শ্ববর্তী থানাতে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাব। পটুয়াখালীতে ডেঙ্গুতে রোগীর মৃত্যুর পর নতুন করে উদ্বেগ বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ। যেমনটি বলেছিলেন, আসলে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই কয়েকদিন আগে কিন্তু বাড়েনি, এখন কিন্তু বেড়ে যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এইখানে আমি যখন আসার আগে একটু দেখেছি যে আপনার এই যে সিভিল সার্জন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে 24 ঘন্টায় সদর হাসপাতালে আপনার 24 ঘন্টায় সরকারিভাবে 12 জন ভর্তি হয়েছে এবং গত 1/1/2024 হতে অদ্যবধি সর্বমোট 100 জন ভর্তি হয়েছে। এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জে আপনার সরকারিভাবে 11 জন এবং সর্বমোট আপনার 284 জন। এবং আপনার মির্জাগঞ্জে আছে 24 জন। এছাড়া দশমিনায় কিন্তু আছে ভর্তি আছে 1 জন, কলাপাড়াতে 4 জন এবং গলাচিপাতে কিন্তু 3 জন আছে। এছাড়া বাউফল দুমকেতেও নেই। এছাড়া সবচেয়ে বেশি কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত আছে মির্জাগঞ্জ উপজেলাতে। আমাকে এটা বলেছে পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার খালেদুর রহমান মিয়া। তিনি আমাকে আরো জানিয়েছেন যে এখন একটু যেহেতু বর্ষাকাল এবং এই বর্ষাকালে কিন্তু আসলে ডেঙ্গুর প্রভাবটা একটু বাড়ার কারণ হলো গিয়ে এই যে পানি জমে যায় এবং পানিতে কিন্তু বাসাবাড়ির আশপাশে খোসা বা ময়লা আবর্জনা থাকলে সেই জায়গাগুলোতেও কিন্তু আপনার পানি জমে যায় এবং পানি জমে যাওয়ার কারণেই কিন্তু আসলে এখান থেকেই কিন্তু এই ডেঙ্গুর যে জার্ম বা ডেঙ্গুর সেইগুলো বিস্তার ঘটে। এছাড়া আমি যখন সদর হাসপাতালে এসেছি সেখানে এসে দেখলাম যে ডেঙ্গুর দেওয়া হয়েছে এবং তাদেরকে যে ডেঙ্গুর যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট সুস্থভাবে দিচ্ছে। এবং আমি কথা বলেছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, তিনি আমাকে বলেছেন যে আসলে এই যে ডেঙ্গুর যে সেইগুলো আমরা। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, গলাচিপায় ডেঙ্গু যারা আক্রান্ত হয়ে এসএসসি পরীক্ষার্থী বিথি দেবনাথ মৃত্যুবরণ করেছেন। উনি 16 জুন আপনার বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপনার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন আনসার, তিনিও কিন্তু মারা গিয়েছেন। এবং এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আনসারও কিন্তু হাসপাতালে ভর্তি আছেন। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জেসিকার কাছে। সাইদ ইব্রাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও দেশে আপাতত বাড়ানো হচ্ছে না। যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলে আশা করেন তিনি। বৈঠক সার ও এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এসব আমদানি করা মালামালের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসে, তবে যুদ্ধাবস্থার কারণে চলাচল ব্যাহত হতে পারে। যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কুট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপরে একটু প্রেশার পড়বে। 2025-26 অর্থ বছরে ওয়াশ খাতে বরাদ্দ হ্রাস বাংলাদেশের এসডিজি অগ্রগতি ও নাগরিকদের পানি ও স্যানিটেশন অধিকারকে হুমকির মুখে ফেলেছে জানালেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে পিপিআরসির বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জানান, পিপিআরসি ওয়াটার এইড বাংলাদেশের যৌথ বিশ্লেষণে দেখা গেছে ওয়াশ বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে, যেখানে 2022-23 অর্থ বছরের সর্বোচ্চ 182.28 বিলিয়ন থেকে কমে 2025-26 দাঁড়িয়েছে 109.01 বিলিয়ন টাকায়। জাতীয় বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে
এডিপি বরাদ্দ কমানোর উদ্বেগ জানান তিনি। এ সময় ওয়াশ সেবায় ন্যায্যতা নিশ্চিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন বাজেট বরাদ্দের আহ্বান জানান জিল্লুর রহমান। গ্রামাঞ্চলে এখনো কিন্তু ওই টিউবওয়েল ওয়াটারের উপরই মূল ভরসা, সেটা হচ্ছে অ্যাবাউট 77%। কিন্তু আমরা যে সেভ বলছি, সেভটা কিন্তু বলা হচ্ছে সিম্পলি বাই দি সোর্স। কি ধরনের সোর্স আছে, আমরা যেমন টিউবওয়েল ওয়াটার এটাকে ধরে নিচ্ছে সেভ। পরিসংখ্যান যেটা দিচ্ছি সে হচ্ছে টাইপ অফ সোর্স ধরে সেভ নির্ধারণ করছি, কিন্তু আসলে পানিটার বিশ্লেষণ করলে, পানির ওয়াটার কোয়ালিটি সেটা বিশ্লেষণ করলে কিন্তু চিত্র আরো মারাত্মক হতে পারে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে বাদমতলায় জড়ো হয়ে মিছিল নিয়ে জনপ্রশাসন ভবনের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শতাধিক আন্দোলনকারী। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আদালতের রায় অবজ্ঞা এবং মিথ্যাচার করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, তার প্রচেষ্টায় নগরবাসী জরুরি সেবা সচল হয়েছে। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ, সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে। টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে। সেখানকার সবশেষ চিত্র জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুর ইসলাম রকি। রকি, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আর নিরসনে কি ধরনের উদ্যোগ দেখছেন? রকি, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের 3 দিন পর টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো 9ম শ্রেণীর স্কুল ছাত্র আবু রায়হান নেহালের মরদেহ। সোমবার রাত 10টার দিকে ফুলপুর উপজেলার বাইটকান্দি গ্রামের একটি বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। গেল 13 জুন শুক্রবার রাতে সখল্লা মোড় এলাকা থেকে নিখোঁজ হয় নেহাল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। অবশেষে সোমবার রাতে সোভানের বাড়ির পেছনের টয়লেট থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঢাকনা খুলে মরদেহটি দেখতে পান। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। মঙ্গলবার সকাল 6:45টার দিকে বৃষ্টির মধ্যে দিনাজপুর থেকে ফুলবাড়ীমুখী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ চালক ও হেলপারকে আটক করলেও পুলিশ পৌঁছাতে দেরি করায় পালিয়ে যায়।
মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের 29 ঘন্টা পর উদ্ধার হয়েছে লোকমান হোসেন নামে এক যুবকের মরদেহ। মঙ্গলবার সকাল 7টায় মুন্সিগঞ্জ সদরের মোল্লারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ লোকমানকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে বলে জানা যায়। রাতভর অভিযানে স্থগিত থাকলেও সকালে ফের শুরু হলে মরদেহ খুঁজে পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী লঞ্চ ফারহান 3 যাত্রা বিরতিতে নদীতে পড়ে যায় লোকমান। সাতক্ষীরার কালীগঞ্জে মরুভূমির খেজুরে মিলছে সোনালী সম্ভাবনা। ছোট্ট এক টুকরো জমিতে মরিয়ম খেজুর চাষ করে প্রবাস ফেরত শকর আলী যেন বদলে দিয়েছেন চিরচেনা কৃষিচিত্র। মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল থেকে আনা এই ফল এখন আশার আলো দেখাচ্ছে দেশীয় কৃষকদের। সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমনের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ছেলে নিয়ে 6 বছর সৌদি আরব ও বাহরাইনে কাটিয়েছেন সাতক্ষীরার শকর আলী। বিদেশ জীবনের শেষ প্রান্তে বুক ভরা স্বপ্ন আর হাতে নিয়ে এসেছিলেন মরিয়ম খেজুরের অর্ধশত বীজ, যা তার কাছে ছিল স্বপ্নদানার মতো। দেশে ফিরে পুরনো পেশা চাষাবাদে মন দেন তিনি। বসতবাড়ির পাশে 12 কাঠা জমিতে সেই মরিয়ম বীজ বপন করেন নিঃশব্দে। মাস দুয়েকের মাথায় মাথা তুলে সবুজ চারা, আর মাত্র 4 বছরে সেই চারাগুলোতে ধরে মধুমাখা মরিয়ম খেজুর। আমি একটা কথা আগে বলেছি, যে সেটা হচ্ছে এই যে আমি পুরা সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। শুধু নিজেই নয়, আশেপাশের মানুষ, এমনকি দেশের নানা প্রান্ত থেকে আসছেন খেজুর বাগান দেখতে, কিনছেন গাছ। মানুষ খুব যত্ন করে এই জায়গায় আসে, যত্ন সহকারে দেখে। আমরাও আসি, যাই, অন্য লোকও আসে, সবাই দেখাশুনো করে, খুব ভালো। আমাদের একজন খামারি শকর আলী, উনি দেখলাম সৌদি আরব থেকে এটা করছে। এটা যদি এই এলাকায় হয় তাহলে এটা হয়তো বা আরও অনেকে তাকে দেখে উৎসাহিত হবে এবং এটা এই খেজুরটা আমাদের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে। আমরা এই ফসলটা নিয়ে আশাবাদী, আশা করি আমাদের এটা এখানে এই অঞ্চলে সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে সফলতা দেখিয়েছেন শকর আলী। চাইলে অন্যরাও এই চাষাবাদে মন দিতে পারেন। এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এজন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরো ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখবো। মাত্র 15 কাঠা জমির বসত ভিটার 12 কাঠায় চারা লাগিয়ে গত বছর থেকেই নিয়মিত বিক্রি করছেন মরিয়ম খেজুরের চারা। দেশের নানা প্রান্ত থেকে উৎসাহী মানুষ আসছেন তার খামারে। তার চারা বিক্রি হচ্ছে 300 থেকে 800 টাকা দরে। বর্তমানে তার খামারে আছেন 16,000-এরও বেশি খেজুর গাছ। নিউজ ডেস্ক, দেশ টিভি।